দেখুন, আমি প্রথমেই একদম পরিষ্কার বলি যে আরজি করের যে ধর্ষণ এবং খুনের ঘটনা আমরা সমানভাবে প্রতিবাদী, আমরাও নিন্দা করছি, আমরাও দোষী বা দোষীদের ফাঁসি চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যা যা করণীয় সব করছিলেন। 12 ঘন্টার মধ্যে একটা অ্যারেস্ট, তদন্ত চলছে, আরো হয়তো কিছু অ্যারেস্ট হতো যদি প্রয়োজন হয়। ফাঁসি চেয়েছিলেন, ফাস্ট ট্র্যাক কোর্ট বলেছিলেন, কিন্তু তার সত্ত্বেও সিপিএম এবং বিজেপি যাদের জমানা এই খুন ধর্ষণ এগুলোতে পরের পর এই বামরামের ইতিহাস, তারা নানা ধরনের মিথ্যা প্রচার, প্রভোকেশন, নাটক, ইভেন্ট এসব শুরু করেছে। সাধারণ মানুষের আবেগ নিশ্চিতভাবে সেখানে থাকবে, সাধারণ মানুষের বিবেক নিশ্চয়ই কথা বলবে, কিন্তু বামরামের চক্রান্ত আমরা মানব না। বাংলাকে ছোট করতে, তৃণমূলকে ছোট করতে এই ধরনের কাণ্ডগুলো বামরাম এরা করে যাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এর বিরুদ্ধে এবং ন্যায় বিচারের দাবিতে এবং সমর্থনে প্রথম থেকে কাজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় বিচারের সমস্ত রকম ব্যবস্থা করেছেন। আমরা যখন দেখছি যে বাম রাম এই শকুনের রাজনীতি করছে এবং বাংলাকে কেন্দ্র করে, তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে একাধিক অপশক্তি একটা তৃণমূলকে আক্রমণ, একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেখানে ন্যায় বিচার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, সেখানে তারা তৃণমূল কংগ্রেস এবং বাংলাকে বিদ্ধ করতে নেমেছেন। এই লড়াইতে, এর প্রতিবাদের লড়াইতে, মানুষকে সঠিক বিষয়টা জানাবার যে লড়াই এবং রাম বামের চক্রান্ত ব্যর্থ করার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে। এবং আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সমর্থক হিসেবে আমার মনে হয় যে আমাদের সেনাপতি, আমি প্রাক্তন সাংসদ হিসেবেও আমাদের সেনাপতি শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে এই লড়াইতে সামনে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমস্তটা দেখছেন, খবর রাখছেন, লোকসভায় অসাধারণ বক্তৃতা করেছেন, ব্যক্তিগত অবস্থানগুলি টুইটের মাধ্যমে জানাচ্ছেন, ডায়মন্ড হারবারে তাঁর সাংসদ হিসেবে যা করণীয় করছেন। কিন্তু কোনো কারণে আমরা এই বৃহত্তর লড়াইটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি না। ফলে যে কোনো কারণেই হোক আমরা মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে এই একদিকে মেয়েটির ন্যায় বিচারের লড়াই চলবে আমাদের, অন্যদিকে একটি দুর্ভাগ্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বামরাম এবং কিছু অশুভ শক্তি মিলে সাধারণ মানুষের ন্যায্য আবেগকে বিপথে চালিয়ে ফেক নিউজ, ফেক অডিও, কুৎসা বাংলা এবং তৃণমূলকে যেভাবে বিদ্ধ করেছে তার বিরুদ্ধে লড়াইটায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সমানভাবে সক্রিয় অবস্থায় এই লড়াইটায় চাই। এবং তৃণমূল কংগ্রেস মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস পরিবার এই চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ করে দেবে, আমরা সবাই আত্মবিশ্বাসী। অভিষেকের চোখে প্রবলেম আছে, চোখের জন্য ওকে মাঝে মাঝে একটু সমস্যায় থাকতে হয়, কিন্তু তা সত্ত্বেও সে তার করণীয় সমস্ত কাজই করছে। কিন্তু এখন কোনো কারণে একটু দূরে সরে আছে। আমরা স্বনির্বন্ধ অনুরোধ করছি তাকে যে এই কঠিন কুৎসা চক্রান্ত, বাংলা এবং তৃণমূলকে বিদ্ধ করার যে খেলা, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার যে খেলা বামরাম শুরু করেছে, সেই জায়গায় মমতাদির নেতৃত্বে লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে চাই। আপনি আপনার এক্স হ্যান্ডেলে আরেকটা লাইনে লিখেছেন, সেখানে আপনি উল্লেখ করেছেন যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা শুধরে নিয়ে এগোতে হবে।
কি ভুল হচ্ছে? দেখুন, আমি প্রাক্তন সাংসদ হিসেবে খুব স্পষ্টভাবে বলছি যে যে ঘটনাটা নিয়ে বাম রাম এরা শকুনের রাজনীতি করছে, দুর্ভাগ্যজনক একটি ঘটনা, একটা ভয়ঙ্কর ধর্ষণ এবং মৃত্যু যে মেয়েটির, সেই জায়গায় দাঁড়িয়ে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকারের কোথাও কোনো রাগঢাক করা, কোথাও কোনো কাউকে আড়াল করা, এসবের কোনো প্রশ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে স্বচ্ছভাবে নির্দেশ দিয়েছেন, তদন্ত হচ্ছে, গ্রেফতার হচ্ছে, সব হয়েছে। কিন্তু এমন দু একটা পদক্ষেপ হয়ে গিয়েছে যে পদক্ষেপে মানুষ ভুল বুঝছেন এবং বাম রামের চক্রান্তে সেই ভুল বোঝাটাকে বিকৃত রাজনৈতিক কুৎসায় নিয়ে যাওয়া হয়েছে। যেমন প্রথম দিকে যারা দেখতে পেয়েছিলেন এই মৃতদেহটি, তারা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে দেননি। মুখ্যমন্ত্রী নিরপেক্ষ এবং সঠিক ভূমিকা পালন করেছেন ওনার কাছে খবর আসার পর। কিন্তু সেই খবরটা যদি স্থানীয় কেউ বিলম্বিত করে বা বিকৃত করে, তার দায় মুখ্যমন্ত্রীর হতে পারে না। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী সেদিন কলকাতার বাইরে ছিলেন। মুখ্যমন্ত্রী কাছে খবর আসার পর তিনি যা যা করার করেছেন, কিন্তু ওই স্থানীয় স্তরে গাফিলতি ছিল, ভুল হয়েছে বলে খবর আসছে। দুই, যে ব্যক্তিকে ঘিরে, যে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক, সন্দীপ ঘোষ, তিনি দোষী না নির্দোষ আমরা জানি না। তিনি কোনো দোষ করেছেন এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই এখনো পর্যন্ত, তদন্তকারীরা বলতে পারবেন। কিন্তু ছাত্রছাত্রীদের যে দীর্ঘ অভিযোগ ছিল, তাতে তার ইস্তফা বা ওই আরজিকর থেকে অপসারণের পর তড়িঘড়ি ন্যাশনালে নিযুক্ত হওয়া, এটাই মানুষ ভুল বুঝেছেন। অথচ এটার সঙ্গে এই পাপটা অকারণ তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে। তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এর সঙ্গে জড়িত হতে চায় না। যদি কেউ নির্দোষ হন নির্দোষ, যদি কেউ দোষ হন শাস্তি পান। স্থানীয় স্তরে কিছু ঘটছে, কোথাও প্রশাসনিক স্তরে কিছু ঘটেছে, কিন্তু মুখ্যমন্ত্রী কিছু জেনে তিনি আড়াল করেছেন বা ধামাচাপা দিয়েছেন, এই রটনাগুলো ঠিক নয়, এগুলো ভুল। কিন্তু এই সন্দীপ ঘোষের সকালবেলা পদত্যাগ বা অপসারণ এবং বিকেল বেলায় তাকে ন্যাশনালের অধ্যক্ষ দেয়া, আমি সেদিনই বলেছিলাম এই তাড়াহুড়োটা না হলে ভালো হতো। আমি সেদিনই বলেছিলাম, আমি খুব স্পষ্টভাবে বলছি, এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন। মানুষের ধারণা হয়েছে যে তাদের আবেগের বিরুদ্ধে গিয়ে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। যে পাপটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে আসে না, যে পাপটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে আসে না, ওই সিদ্ধান্তটার জন্য আমাদের মানুষ ভুল বুঝেছেন, রামবাম শিবির কুৎসা করার সুযোগ পেয়েছে। এবং তৃতীয়ত, সেদিন রাতে যদিও অকুস্থল সেমিনার হল অক্ষত, কিন্তু স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডি কে কাজ করতে দেয়? মানে কেন, কিসের জন্য, কেন দেবে? তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই, কিন্তু অকারণ আমরা বিরোধীদের এটা দিয়ে প্রচার করার সুযোগ দিলাম। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে। যে অকুস্থল সেমিনার রুম সেটি অটুট আছে, তদন্তে কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু তার পাশে বা সেই ফ্লোরে বা তার একটু দূরে ওই দিনই ভাঙচুর করতে যাওয়ার কি দরকার ছিল? ফলে এই ধরনের ভুল ত্রুটিগুলো মানুষ একটু নেতিবাচক ভাবে নিয়েছেন।
মানুষের আবেগ এত বড় একটা মৃত্যুর ঘটনায়, সেটা ধর্ষণের ঘটনায়, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। যে বা যারা এই ভুল কাজগুলো করেছেন তার ঝামেলাটা এসে সরকারের উপর পড়ছে এবং সেইটা দিয়ে সরকার বিরোধী আন্দোলনটাকে উস্কে দেওয়ার সুযোগ পাচ্ছে বামরাম, যাদের জমানাগুলো এই ধর্ষণ খুনে পরিষ্কারভাবে পরের পর ঘটনা হয়েছে। কিন্তু আমাদের তরফে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, অর্থাৎ প্রশাসন যেহেতু আমাদের যে স্তরেই হোক সেগুলোকে মানুষের সামনে একদম ক্লিয়ার করে, স্বচ্ছভাবে ক্লিয়ার করে, এর সঙ্গে মুখ্যমন্ত্রী, এর সঙ্গে দল, এর সঙ্গে মানে নবান্নের কোনো সম্পর্ক নেই। এটা এই ধরনের কিছু কাজ মানুষের আবেগকে আঘাত করেছে। এই ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মানুষের সামনে স্বচ্ছভাবে সবটা বলে দিলে আমার মনে হয় আমরা সবাই এই চক্রান্তটাকে ভেঙে দিতে পারবো, অরাজকতা তৈরি হতে দেব না। আমরাও বলছি উই ওয়ান্ট জাস্টিস। যারা বিলম্ব করেছে এটাকে ধর্ষণ এবং খুন বলতে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, তিনি জানতেন না, তিনি কলকাতার বাইরে ছিলেন, তিনি ঝাড়গ্রামের অনুষ্ঠানে ছিলেন, তিনি রাস্তায় শোনেন এবং তারপর তিনি যা যা করার নির্দেশ দেন। কিন্তু যে বা যারা পাকিয়ে রেখেছিল জিনিসটা, যাদের জন্য বিলম্ব, তদন্তে তারা শাস্তি পাক। এই সন্দীপ ঘোষ, আমি আবার বলছি, তিনি দোষ করেছেন এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমাদের কাছে নেই, কিন্তু ছাত্রছাত্রীরা বিভিন্ন কারণে তার উপর রুষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে তার সরে যাওয়া এবং রিইনস্টেড হওয়া আর একটা মেডিকেল কলেজে, এটা একটা ভুল বার্তা গেছে। একই দিনে ওইখানে পিডব্লিউডির কাজ করতে যাওয়া, যদিও সুরক্ষিত, আসল অকুস্থল, ভুল বার্তা গেছে। এগুলোকে মানুষের সামনে খোলসা করে বলে আমরা চক্রান্ত মোকাবিলা করব এবং সাকসেসফুল হব। রাজ্য স্বাস্থ্য প্রশাসন যদি আদালতের অপেক্ষায় না থেকে অবিলম্বে সন্দীপ ঘোষকে তার নতুন বদলির পোস্ট থেকে যদি অব্যাহতি দিয়ে দেন, তাহলে সরকারকে মানুষের ভুল বোঝার অবকাশটা কমে যাবে। রাজ্য স্বাস্থ্য প্রশাসন সন্দীপ ঘোষকে আরজিকর থেকে যে ন্যাশনালে পাঠিয়েছেন, যেটা এখন কোর্টে গিয়ে আটকে আছে, যদি রাজ্য স্বাস্থ্য প্রশাসন অবিলম্বে সন্দীপ ঘোষকে আনুষ্ঠানিকভাবে নতুন পোস্টিং থেকে অব্যাহতি দিয়ে দেন, তার বিরুদ্ধে কেউ দোষ প্রমাণের আগে কোনো শাস্তিমূলক ব্যবস্থার কথা বলছে না। কিন্তু ছাত্রছাত্রীদের আবেগকে, কারণ উনি ন্যাশনালে গেলে আবার সেই বিরোধিতা, অশান্তি। কোর্ট ইতিমধ্যেই জানিয়েছেন তিনি আপাতত 3 সপ্তাহ কিছু করতে পারবেন না। আবার বিষয়টা কোর্টে যাওয়ার আগে যদি রাজ্য স্বাস্থ্য প্রশাসনই তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিকল্প কোনো জায়গায় আপাতত রেখে দেন, মানুষ সরকারকে যে ভুল বুঝছে সেটা অনেকটা কেটে যাবে। আপনাকে প্রথম প্রশ্ন, আপনি আজকে যে কথাগুলো বলছেন 3-4 দিন আগে একই কথাগুলো কার্যত আমরা প্রতিধ্বনি শুনেছিলাম শান্তনু সেনের মুখে, কিন্তু দেখা গেল তারপর শান্তনু সেনের মুখে যখন শুনলাম, তারপর তাকে স্পোর্টস পার্সনের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তার স্ত্রীকে কলকাতা কর্পোরেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা মেয়র যেখানে রয়েছেন, সেই গ্রুপ থেকে বের করে দেওয়া হলো। কিন্তু মানে একই কথা, আপনাদের দলের সাংসদই গোটা ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়ে অবস্থান করলেন, স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তা আপনি যা বলছেন শান্তনু সেন একই কথা বলেছেন। ডক্টর শান্তনু সেন তিনি আমার রাজনৈতিক সহকর্মী। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে, সেটা কলকাতা হোক বা ত্রিপুরা, একজন দক্ষ সৈনিক হিসেবে আমি তাকে দেখেছি, ডক্টর শান্তনু সেন। এখন হাসপাতাল কেন্দ্রিক কিছু
পর্যবেক্ষণ, আপত্তি, বিপরীত মত ইত্যাদি ছিল। আমি ডক্টর সেনকে অনুরোধ করব, তিনি দলের শুভানুধ্যায়ী বলে মনে করি, এমন কোনো বক্তব্য বা এমন কোনো তিনি অবস্থান নেবেন না যেটা তৃণমূল কংগ্রেসের সৈনিকের ক্ষেত্রে সেটা পরিপন্থী হয়ে যায়। আমি অনুরোধ করব ডক্টর সেনকে, ইভেন ডক্টর কাকলি সেনকে, যে আপনারা এর আগে কোথায় কোথায় কি কি অভিযোগ জানিয়েছিলেন সেই প্রসঙ্গ তুলছি না। আপনারা যখন বলছেন যে মুখ্যমন্ত্রী হয়তো সবটা জানেন না বা মুখ্যমন্ত্রীর কাছে হয়তো সবটা পৌঁছয়নি বলে আপনাদের ধারণা, আমি ডক্টর শান্তনু সেন এবং ডক্টর কাকলি সেনকে অনুরোধ করব, এটা এই বিষয়ে প্রকাশ্যে আরো কিছু বলার আগে তারা যদি তাদের গোটা বক্তব্য, এই ঘটনাগুলো কেন তাদের ক্ষোভ, আপত্তি তাদের কিসের, তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে সবিস্তারে আরজিকর সম্পর্কে যদি আপনারা মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের বক্তব্যটা জানিয়ে দেন, তাহলে মনে হয় মুখ্যমন্ত্রীও নিশ্চিন্তে সেটা পড়ে পুরো ক্রস ভেরিফিকেশনের একটা সুযোগ পাবেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, তার কারণ দল কোনো সিদ্ধান্ত নিয়েছে, যখন দল যদি কাউকে কোনো পদে রাখতে চায়, দল পদে না রাখতে চায়, সেগুলো সমস্ত দলের বিষয়। আমি এসব ব্যাপারে একটা মন্তব্যও করব না। আমি নিজে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আমি শুধু বলবো, কোনো সিদ্ধান্ত সেটাই তো শেষ কথা নয়। একজন সৈনিক সবসময় সৈনিকের ভূমিকা পালন করবে। শান্তনুর যদি কোনো ক্ষোভ, রাগ, অভিমান থেকেও থাকে, তিনি তৃণমূল কংগ্রেসের, আমার অন্তত দেখা, আমি ত্রিপুরার মাটিতেও দেখেছি যখন রক্ত বইছে, আক্রমণ হচ্ছে, সেখানে আমি আর শান্তনু সেন যাচ্ছি, জাতীয় সড়ক দুজনে মিলে রাস্তা অবরোধ করছি, ফলে তিনি একজন লড়াকু তৃণমূল কংগ্রেসের সৈনিক। এখন কোথাও যদি কোনো জায়গায় পার্টির সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয় বা ভিন্নমত তৈরি হয়, তাহলে সেটা অবাঞ্ছিত। পার্টি তাকে বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ঠিক করেছে না ভুল করেছে, ওর মধ্যে আমি ঢুকবই না, কারণ আমি পার্টির সৈনিক। কিন্তু আমি শুধু বলবো, ডক্টর সেন বাইরে এমন কিছু বলবেন না যাতে এই বাম রাম উৎসাহিত হয়। আপনি দলের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আপনার যা যা বলার আছে এবং আরজিকর ওরিয়েন্টেড যদি কোনো ইনফরমেশন যা যা দেওয়ার আছে, আর কোথায় কোথায় দিয়েছেন, কতবার দিয়েছেন, সেগুলো না ভেবে গোটাটা কম্পাইল করে একবার মুখ্যমন্ত্রীকে দিন, মুখ্যমন্ত্রীর কাছে পাঠান, এবং সেটা বিবেচনার ক্রস ভেরিফিকেশন ইত্যাদি সেগুলো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী করবেন। ফলে বাইরের কোনো শত্রুর হাত যাতে শক্তিশালী না হয়, আবার যদি সিস্টেমে কোনো ভুল থাকে সেটা সংশোধনেরও একটা প্রক্রিয়া শুরু হতে পারে। আজকে আপনি যে মন্তব্যগুলো করেছেন, কিছুক্ষণ আগে শোভনদেব চট্টোপাধ্যায়, বর্ষীয়ান তৃণমূল নেতা, তিনি বলছেন, এবং রাজ্যের মন্ত্রী তিনি বলছেন যে আমাদের কাছে 3-4টে স্তর থাকে, যে লোকটা আমার কাছে থাকে সে যখন কিছু রিপোর্ট করে স্বাভাবিকভাবে মনে হয় সেই লোকটা ঠিক বলছে। আমাকে কেউ মিসগাইড করবে কেন? কেউ হয়তো মিসগাইড করেছিল, নাম না করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করেছেন। কি প্রসঙ্গে? দেখুন, সন্দীপ ঘোষের টাইস পোস্টিং প্রসঙ্গে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী, তার কোনো লুকোছাপা নেই, তার কোনো রাগঢাক নেই, তিনি কাউকে আড়াল করতে চান না। তিনি চান ন্যায় বিচার হোক, দোষীর ফাঁসি হোক। এখন নিশ্চিতভাবে তাকেও তো কিছু কিছু ইনপুটের উপর ডিপেন্ড করতে হয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শোভনদেব চট্টোপাধ্যায় যদি কোনো মন্তব্য করে থাকেন, তাহলে শোভনদা আমার থেকে অনেক বেশি সিনিয়র, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক বেশি দিন ধরে চেনেন, এবং শোভনদেব চট্টোপাধ্যায় একজন দক্ষ সংগঠক, অন্যদিকে মন্ত্রীও বটে। ফলে নিশ্চিতভাবে তার পর্যবেক্ষণটা পার্টি গুরুত্ব দিয়ে বিচার করবে, এটা আশা করবে। একটা বিষয়, আপনি একটু আগে ভুল শুধরে নেওয়ার প্রসঙ্গে যা যা বললেন, যে যে জায়গায় ভুল হয়েছে বলে আপনার মনে হয়েছে,
দল এটা এন্ডোর্স করছে, তো আপনার যে মন্তব্য, নাকি কালকে দেখবো যে দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে? যদি দেখুন, আমি একটা কথা বলি, আমি দলের সৈনিক, দল করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি আর কি ভাবে প্রমাণ করব, আর কি ভাবে? কিন্তু তা বলে কোনো কোনো জিনিস যদি খারাপ হয়, মানুষ খারাপভাবে নেন, তো সেটা আমার প্রথম কাজ দলের মধ্যে বলা, এবং তারপরেও যদি দেখা যায় যে সেটা ঠিকমতো ভাবে অ্যাড্রেসড হচ্ছে না, বা কোথাও কোথাও একটা সমস্যা হচ্ছে এবং মানুষ ভুল বুঝছেন, তাহলে দলের ইমেজ সুরক্ষিত রাখতে এবং মুখ্যমন্ত্রী বা দল যে এই খারাপ কাজগুলো করাচ্ছে না সেটাকে ক্লারিফাই করাটাও আমার মতো একজন সৈনিকের দায়িত্ব। এটাতেও যদি দল আমাকে ভুল বোঝে, তো বুঝবে, তো আমি কি করব? আমার মনে হয়েছে যে এমন দু তিনটে ভুল হয়েছে যে ভুলগুলোর সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক নেই, মুখ্যমন্ত্রী সেই ভুল করতে চাননি, তৃণমূল কংগ্রেস সেই ভুল করতে চায়নি, কিন্তু কেউ বা কারুর জন্য এমন কিছু কিছু পদক্ষেপ হয়েছে যাতে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভুল বুঝছেন, এবং রামবাম চক্রান্তকারীরা এই খারাপ জিনিসটা মমতাদের দিকে ঘুরিয়ে দিচ্ছে। ফলে আমার মনে হয়েছে ভুলগুলো খোলাখুলি আলোচনা করে, ভুলটা সংশোধন করে, মমতাদের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসকে ঐক্যবদ্ধ পরিবার, যাবতীয় চক্রান্ত ভেঙে আমরা মানুষের দরবারে নিজেদের যুক্তিগুলো, নিজেদের অবস্থান স্পষ্ট করে দিতে পারবো। আপনি বললেন যে দলের অন্দরে প্রথমেই বলা উচিত, আপনি আজকে সংবাদ মাধ্যমের সামনে বলছেন, তাহলে কি আগে দলের অন্দরে কথাটা বলেছেন যে পরিস্থিতি? আমি এটুকু বলতে পারি, কি আলোচনা, কি বিষয় আলোচনা, সাংগঠনিক কি বিষয় আলোচনা, এগুলো আমি প্রকাশ্যে এই মুহূর্তে বলবো না। আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি তৃণমূল কংগ্রেসকে যখন ডিফেম করতে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেম করতে যখন বাম রাম চক্রান্ত করবে, আমি তার পাল্টা বলবই। তাতে যদি বিষ পান করতে হয়, সোশ্যাল মিডিয়া বলুন, মিডিয়া বলুন, আমি বিষ পান করতে প্রস্তুত। পাশাপাশি এই ভুলগুলোকেও চিহ্নিত করে মানুষের সামনে নিয়ে যাওয়া দরকার। যে দেখুন, এটা সমাজ, প্রশাসন বিরাট, প্রশাসনের বিভিন্ন স্তরে বিভিন্ন ব্যক্তি কাজ করেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন, এই ন্যারেটিভ তৈরিটা ঠিক নয়। রবিবার দিন ডার্বি হওয়ার কথা ছিল, কিন্তু আরজিকর ইস্যুতে সেই ডার্বি পিছিয়ে দিলে বাতিল করতে হলো আপাতত। ডার্বির মতো ডার্বির মতো বন্ধ ম্যাচ করছে। আমি একজন তৃণমূল কংগ্রেস সমর্থক, প্রাক্তন সাংসদ এবং মোহনবাগান ক্লাবের সহ সভাপতি হিসেবে আমি পরিষ্কার বলছি, ডার্বি ম্যাচ হওয়া উচিত ছিল। ডার্বি ম্যাচ কোনো অবস্থায় স্থগিত হতে পারে না। তাতে যদি সমর্থকরা, মোহনবাগান সমর্থকরা বা ইস্ট বেঙ্গল সমর্থকরা, তারা যদি বিচার চাই, ন্যায় বিচার চাই, এরকম যা ব্যানার ফেস্টুন নিয়ে মাঠে যেতেন, 100 বার যেতেন। মানুষের মনে হয়েছে ন্যায় বিচার চাই, এখন তো সিবিআই তদন্ত, সিবিআইয়ের হাতে আছে, সিবিআইয়ের দায়িত্ব ন্যায় বিচার দেয়া। একটা বড় ঘটনা ঘটেছে, মানুষের ইমোশন আছে, ন্যায় বিচার থাকতো। তার বাইরেও যদি রাজনৈতিক কোনো ব্যানার ইত্যাদি থাকতো, কেউ গন্ডগোল করার চেষ্টা করতেন, প্ররোচনা সামলাতে পুলিশ যথেষ্ট ছিল। এখন এটার জন্য ডার্বি স্থগিত হওয়া, এতে আরো বেশি করে নেতিবাচক প্রচার, কুৎসা, সমালোচনা, এগুলোর দরজাটা খুলে গেল। আমি এখনো প্রশাসনকে অনুরোধ করব, দয়া করে ডার্বিটা হতে দিন, খেলার মাঠে খেলা থাক। তাতে যদি ন্যায় বিচারের দাবি, উই ওয়ান্ট জাস্টিস এক্সেট্রা এক্সেট্রা থাকবে, কি এসে গেল? তো কোথায় রাস্তায় আছে, এতে আছে, ওতে আছে, মাঠে থাকলে কি এসে গেল? কিন্তু ডার্বি স্থগিত হওয়া এটা কোনো মতে সমর্থনযোগ্য নয়। এটা কি আপনি বলতে চাইছেন তাহলে এটা কি, এই যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা কি আবার নেগেটিভ হতে পারে দলের জন্য, সরকারের জন্য? এটা ভুল সিদ্ধান্ত। এটা পুলিশ দেয়া যাবে না। পুলিশ আমাদের অন্য জায়গা থেকে তুলে এনেও কাল চ্যালেঞ্জ নিয়ে ডার্বিটা করানো উচিত ছিল। আমরা বলবো বন্ধ ব্যর্থ করো, আবার আমরা নিজেই বড় ম্যাচ বন্ধ করব, দুটো কি করে একসঙ্গে হবে? আমরাই বলবো বন্ধ ব্যর্থ করো, সব চালু রাখো, আর আমরাই বলবো যে বড় ডার্বি বন্ধ করো, দুটো কি করে একসঙ্গে হতে পারে? আরেকটা বিষয় আপনি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কারণে
তিনি সক্রিয় নন, কোনো কারণ কোটানকোটি আমার সঙ্গে কিছুদিন আগে আরজি করের কয়েকজন জুনিয়র ডক্টর, অন্যান্য ডাক্তার যোগাযোগ করেছিলেন, পড়ুয়া যারা ডাক্তার, এবং তাদের কিছু বিষয় কিছু বক্তব্য ছিল এবং তাদের সঙ্গে আমার আবার বসার কথা ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন আমার সঙ্গে বসছেন। তারা বলেছিলেন যে আপনি একটা দল করলেও আমরা চাকরি প্রার্থীদের আন্দোলনের সময়ও দেখেছি আপনি হিয়ারিং দিয়েছেন এবং সাধ্যমতো চেষ্টা করেছেন। তো ফলে তারা আমার সঙ্গে যোগাযোগ করেন, তাতে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা জানিয়েছিলেন, কিন্তু সেটা সম্পূর্ণ ছিল না। আমি তাদের আরও বিস্তারিত, আমারও কিছু কোয়ারি ছিল, আমি জানাতে বলেছিলাম। তো তারা আমার সঙ্গে গত দুদিনে যোগাযোগ করেছেন, আজও তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের অনুরোধ যে তাদের সেই বক্তব্যগুলো, তারা এক্সপোজড হতে ভয় পাচ্ছেন, কোনো এক চক্রের বিরুদ্ধে তাদের কিছু বক্তব্য আছে, তারা যদি আমার কাছে দেন তাহলে আমরা পুলিশকে দিতে পারি কিনা। তো এখন তো পুলিশ নেই, সিবিআই। তো তারা জানিয়েছেন তারা আগামীকালের মধ্যে তারা তাদের যা বক্তব্য তথ্য প্রমাণ সহ তারা আমাকে দেবেন, আমি যেন দয়া করে সিবিআইয়ের হাতে পৌঁছে দিই। আমি সোমবার দিন তারা যা আমাকে দেবেন, আমার একটা অন্য কাজে সিজিও যেতে হবে, আমি সিবিআইয়ের হাতে পৌঁছে দেবো। প্রশ্নটা ছিল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় না হওয়ার আরজিকর ইস্যুতে কি দলের অবস্থান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টুইট তার জন্য কিছু ভিন্ন ছিল, সেইটাই কি মূল কারণ? অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অন্যতম স্তম্ভ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের অবস্থান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানে কোথাও কোনো ফারাক আছে বলে মনে করি না, কিন্তু কিছু বিষয়, পদ্ধতিগত নানা রকম বিষয় থাকে। অভিষেক একটু নিষ্ক্রিয় আছেন, তিনি লোকসভা কিছু বিষয় তার অবস্থানগত টুইট, ডায়মন্ড হারবার, এগুলোতে যতটা সক্রিয়, এই বৃহত্তর যে লড়াইটা, যে পরিস্থিতি, তাতে আমরা তাকে সেভাবে পাচ্ছি না। তাকে অনুরোধ করা হয়েছে যে তিনি একটু সক্রিয়ভাবেই তাকে আমরা চাই। আমরা সৈনিকরা অনুভব করছি তিনি নিষ্ক্রিয়, তিনি সব খবর রাখছেন, তিনি তার বক্তব্য কড়াভাবে জানাচ্ছেন, দৃঢ়ভাবে জানাচ্ছেন, কিন্তু তিনি এই প্রশাসনিক এবং দৈনন্দিন কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি নিজেকে একটু সরিয়ে রাখছেন, কিন্তু এখন সেটা সেই সময় নয়। ফলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তিনি আমাদের নেত্রী, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মেয়েটির জন্য ন্যায় বিচার চাওয়া আর বাম রামের চক্রান্তের বিরোধিতা, এই লড়াইটা আমরা একসঙ্গে লড়তে চাই। শম্পা ঘোষ ইতিমধ্যে রাজ্য পুলিশের তরফ থেকে টুইট করা হয়েছে, দেওয়া হয়েছে। শম্পা ঘোষ তিনি হচ্ছেন রাজ্য পুলিশের একজন কনস্টেবল। তিনি বাবুইয়াটিতে ওই যেদিন সমস্ত মানুষ রাত্রিবেলায় তিনি ছিলেন, তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, 5 জন গ্রেফতার হয়েছে, রক্তাক্ত হয়েছে। কি বলবেন? তখন পুলিশের তরফ থেকে এটা লেখা হয়েছে যে এই রাত্রি সম্পাদক ছিল না। কি বলবেন? আরেকটা হচ্ছে যে এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ট্রেনি কনস্টেবল, তিনি তো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকতেই পারেন না, তাকে কি করে নামানো হলো? এটা আরেকবার শুনবো। শম্পা ঘোষ রাজ্য পুলিশের একজন ট্রেনি কনস্টেবল, তিনি কর্তব্যরত ছিলেন 14 তারিখ রাতে বাবুইয়াটি মোড়ে। সেই ভিড়, যে প্রচুর মানুষের ভিড়, তা থেকে তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, তার কপালে লেগে কপাল কেটে যায়, রক্তাক্ত হয়। সেই ছবি পোস্ট করেছে রাজ্য পুলিশ এবং ওপরে ক্যাপশন দেওয়া হয়েছে এই রাতটা কি সম্পারও ছিল না। তো স্বাভাবিকভাবে সেখানে শুভেন্দু অধিকারী থেকে রিপিট করেছেন বা তিনি মন্তব্য দিয়েছেন যে এই রাতটা সম্পারও ছিল, ব্যাখ্যাজনক ঘটনা। কিন্তু প্রশ্ন তুলেছেন যে একজন ট্রেনি কনস্টেবল তিনি কিভাবে অন ডিউটি ছিলেন ল অ্যান্ড অর্ডারে, কারণ ট্রেনি কনস্টেবলের তাকে রাখা যায় না। ট্রেনি কনস্টেবল ছিল বলে সেই মহিলাকে মারা হবে? ট্রেনি কনস্টেবল হলে মারা হবে, আরেকটু ট্রেনি হলে আরেকটু বেশি মারা হবে, আরো ট্রেনি হলে আরো অত্যাচার করা হবে, সিনিয়র হলে একটু কম ছোট ইট যাবে। এগুলো কি শুভেন্দুবাবুদের গাইডলাইন? আমরা তো বারবার বলছি, বাম রাম অরাজকতা তৈরির জন্য হাত মিলিয়েছে বাংলায়। সাধারণ মানুষের যে আবেগ এই মৃত্যুকে কেন্দ্র করে, তাকে তারা বিপথে চালিত করছে তারা।
ফলে এই পুলিশকে আমরা বারবার বলেছি, এই যে রাত দখল করতে নেবো, কিসের রাত দখল করতে নেবো? সারা বছর মহিলাদের দখলে রাত থাকে, মহিলা পুলিশরা থাকেন, আইটি কর্মীরা থাকেন, ডাক্তারবাবুরা থাকেন, নার্সরা থাকেন, সমস্ত পেশার মানুষ, সাংবাদিকরা থাকেন, কর্পোরেটের বহু কাজ হয়। তো মহিলারা তো সারা রাত জাগেন। কত গ্রামের, কত দূরে থাকা মহিলারা ভোর থেকে রাত থাকতে বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এসে কলকাতায় আসেন বা মাঝরাতে বাড়ি ফেরেন। মহিলাদের জন্য রাত নয়? কে বলেছে মহিলাদের জন্য রাত নয়? হয় নাকি কখনো এসব কথাবার্তা? আপনারা গন্ডগোল চেয়েছিলেন, ভাঙচুর, হামলা, পুলিশকে মারা, মহিলা পুলিশকে মারা। এবার বিজেপির ওই চার্টটা প্রকাশ করে দিন যে ট্রেনিং হলে কোন সাইজ, কত গ্রামের ইট, সিনিয়র হলে কত গ্রামের ইট। এটা একটা কোনো কথা? যে ট্রেনি ওখানে থাকবে কেন? এটা ট্রেনি পুলিশ যদি থাকেও, বা জুনিয়র পুলিশ বা সিনিয়র পুলিশ, সেই মহিলাকে মারা হবে, আবার সেটা জাস্টিফাই করছে। একসঙ্গে 43 জন সরকারি চিকিৎসককে বদলির নির্দেশ এসেছে, প্রশাসনিক সিদ্ধান্ত। বিজেপি বলছে এটা এই কর্মবিরতির ফল, সাজা। প্রশাসনিক সিদ্ধান্ত। আমরা বারবার বলবো যে নিশ্চিতভাবে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী সব চেষ্টা করেছেন, এখন সিবিআই এর হাতে। তো তাহলে কর্মবিরতিটা চলছে কেন? আমি আবার বলছি, এই কর্মবিরতি এর মধ্যে অরাজকতা তৈরির চেষ্টা যেমন আছে, আমরা হাত জোড় করে, মুখ্যমন্ত্রী তো হাত জোড় করে অনুরোধ করেছেন, কাজে ফিরুন। গরিব মানুষ হাসপাতাল ছাড়া যাবেটা কোথায়? গরিব মানুষ হাসপাতাল ছাড়া যাবেটা কোথায়? সরকারি হাসপাতাল ছাড়া কি লাভ হচ্ছে মানুষকে কষ্ট দিয়ে? কি লাভ হচ্ছে মানুষকে হয়রান করে? আমরা আরো বলছি, সমস্ত ডাক্তারবাবুকে আমরা কথা বলছি না, নিষ্ঠাবান বহু ডাক্তারবাবু তারা সব সময় সেবা কাজ করেন, কিন্তু অন্য একটি দেশে কিছু গন্ডগোলের পর আমাদের বহু কলকাতার উপকণ্ঠের বাইপাসের ধারের বহু হাসপাতালে রুগী টুগি কমে গেছে। সরকারি হাসপাতালে যদি কাজ বন্ধ থাকে তাহলে রুগীরা কোথায় যাবেন আর কাদের বাণিজ্যিক লাভ, এটা সবাই বুঝতে পারছেন। অন্য একটি দেশে কিছু অস্থিরতা এবং গন্ডগোলের পর এই দিকে রুগী আসা কমে গেছে। বাইপাসের ধারের বহু হাসপাতালে সেই রুগীদের সংখ্যা থাকতো প্রবল। আমাদের সরকারি হাসপাতালে কর্মবিরতি থাকলে মানুষগুলোকে পয়সা দিয়ে বেসরকারি নার্সিংহোম, বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে, লাভ কাদের হচ্ছে? ফলে যারা আবেগে কর্মবিরতি করছেন তাদেরটাও ভাবার, আবার যারা রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য করছেন তাদের উদ্দেশ্য নিয়েও কিন্তু এই প্রশ্নটা উঠতে পারে। সেটা হচ্ছে যে আপনি যখন এই কথা বলছেন আরজিকরের ঘটনা, সেই ঘটনা 14 রাত্রে যে ভাঙচুর হয়েছিল, সেই ঘটনায় মীনাক্ষী সহ এসএফআই ও ডিওয়াইএফআই এর 7 জনকে নোটিশ করা লাল লাগে। কি বলবেন? কি বলবো, আইনি বিষয়। সেখানে ওই রাতে সেদিনকে যদি কেউ সেখানে থাকে, যারা কোচবিহারের বর্ণালী দত্ত ধর্ষণ খুন নার্স, ডাক্তার বানতলায় অনিতা দেওয়ান ধর্ষণ খুন, বানতলা, বিরাটি, তাপসী মালিক, এই ধর্ষণ খুনের ধারক বাহক মীনাক্ষী এবং বাকিরা, তারা যদি সেখানে দাঁড়িয়ে লোককে উত্তেজিত করেন, তাদের দলের পতাকা নিয়ে পুলিশকে ধাক্কা দিয়ে মেরে ব্যারিকেড ভেঙে উন্মুক্ত করে দেন, তো পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ কি হয়েছিল, কেন করেছিলেন, যদি তো আইনের প্রসেস। মীনাক্ষী বলছেন যে তাদের পেজ ভিডিও আছে, তারা দেবেন। সেদিনকে পুলিশ লুকিয়েছিল, পুলিশ যথাসময়, পুলিশ সঠিক কাজ করেছে, তারা আটকেছেন। পরিষ্কার ভিডিও রয়েছে যে ডিওয়াইফাই ব্যারিকেড ভাঙছে এবং পুলিশের লোকেরা বাধা দিচ্ছে, সেই ভিডিওগুলো সবার কাছে রয়েছে। ডিওয়াইফাই ভাঙছে, মীনাক্ষীরা উত্তেজিত করছে, আর ভাঙছে, পুলিশ বাধা দিচ্ছে। পুলিশ অত্যন্ত সংযত ভূমিকা পালন করেছে। বামরাম চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গুলি চালাক, মৃতদেহ হোক, স্ট্যাম্পেড হোক, তাহলে তারা পরের দিন বাংলা জুড়ে আরো অরাজকতা তৈরি।
বিজেপি কেন্দ্রের সরকারকে কাজে লাগিয়ে আরো অরাজকতা তৈরির চেষ্টা করতে পারত। পুলিশ যদি দুপা পিছিয়ে গিয়েও থাকে, তাদের ফাঁদে পা দেয়নি, পুলিশ রক্তাক্ত হয়েছে। সবাই দেখতে পাচ্ছে ভিডিওয়ে যে পুলিশ বাধা দিচ্ছে, আর ডিওএফআই পুলিশের উপর ব্যারিকেড ধাক্কা মেরে ব্যারিকেড ভেঙে পুলিশকে সরিয়ে ঢুকছে। এই ভিডিওগুলো কি অবশ্য দেখতে পাবে কি করে? কোচবিহার, ধানতলা, বানতলা, বিরাটি ধর্ষণ এবং খুন যাদের কালচার, তাদের ধারক বাহকরা তারা কি করে দেখতে পাবে এসব? তাদের কাজই তো এইগুলো করা। মীনাক্ষীদের দলের কাজই। বানতলায় আসল ক্রিমিনাল গুলোকে ধরেনি, চারটে নিরীহ চাষি আর দোকানদারকে ধরে শাস্তি দিয়েছিল। সিপিএম এর নেতাগুলো ধরা পড়েনি। বিজন সেতুতে যে 17 জনের মধ্যে 2 জন মহিলা আনন্দমার্গ সন্ন্যাসী পুড়িয়ে মেরেছিল, সিপিএম এর নেতাদের ধরেনি সেখানে। তো ফলে মীনাক্ষীরা কোন মুখে কথা বলতে যান? কোন মুখে কথা বলতে যান? বর্ণালী দত্ত থেকে শুরু করে তাপসী মালিক, ডক্টর অনিতা দেওয়ান থেকে শুরু করে বিরাটি, একের পর এক ধর্ষণ খুন, তারা এসছেন ওখানে নাটক করতে। আপনি যে আজকে পোস্ট করেছেন সেই পোস্ট সম্পর্কে আমি কি বলছি, আপনার দলের বিধায়ক তিনি সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করবো এই পরিস্থিতি আটকাতে কড়া আইন আনতে। অন্যদিকে দেখা যাচ্ছে সুখেন্দু শেখর রায় তিনি একক অবস্থানে বসেছিলেন, পরে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন। মানে আপনাদের দলের বিধায়ক, কেউ সাংসদ, তারাই তো কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাইছে বা কেন্দ্রীয় সরকারকে বলছে আইন বানাতে। না, আইন বানানোটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। সারা দেশের সুরক্ষা, মহিলা সুরক্ষাটা তো শুধু বাংলার নয়, বাংলার কলকাতা তো কেন্দ্রের রিপোর্টেই সেফেস্ট। ওদিকে উত্তরাখণ্ডে নার্স ধর্ষণ এবং খুন হচ্ছে, ওপাশে ওড়িশা, ওপাশে ছত্তিশগড়। যদি সারা দেশে মহিলাদের সুরক্ষায় কঠোরতম আইন আনতে হয়, তাহলে তো সেটা সংসদে আনতে হবে, সেটা তো কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে হবে। সেই কারণে কেন্দ্রীয় সরকারকে বলেছে। সিবিআই তদন্তে নেবে এই যে সঞ্জয় রায়, প্রথমে তারা গেল হচ্ছে আরজিকর মেডিকেল কলেজে, সেখানে 3D ম্যাপিং করলো, তারপর গেল 4th ব্যাটালিয়নে যেখানে সঞ্জয় রায় থাকতো, আর এই মুহূর্তে তার বাড়ি অর্থাৎ কলেজ যে বাড়িতে থাকতেন সেখানে গেছে। কি বলবেন? সিবিআই কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, এখন তো সিবিআই তো যাবে, তো খুব স্বাভাবিক ব্যাপার। ওটা তো রামকৃষ্ণ মিশন যাবে না। সিবিআই কে তদন্ত দিয়েছে, সিবিআই যাবে, নতুনত্বর কি আছে? তো সিবিআই তদন্ত পেয়েছে, যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন 12 ঘন্টার মধ্যে, তো গ্রেপ্তার করেছে। তারপরে তদন্ত চলছিল, এত লোককে ডেকেছে, এতগুলো জায়গায় গেছে, আর কিছুটা বাকি ছিল, হয়তো পুরোটা সলভ হয়ে যেত, তার আগেই চলে গেছে সিবিআই তে, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি নেই। তো সুতরাং গেছে। সন্দীপ ঘোষকে গতকালকে পর আজকে ফের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি যে পোস্টমর্টম হয়েছিল সেই পোস্টমর্টমের একটা মহিলা ডক্টরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কি বলবেন টানা, মানে সন্দীপ ঘোষের অবস্থান এবং তার যে ভূমিকা ছিল সেদিন, সেই সমস্ত জানার চেষ্টা করছে। তদন্তের পার্ট, তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাকে তো খুঁটিনাটি সব জিজ্ঞাসা করবেই। ফলে নিশ্চয়ই তারা তদন্তের জন্য যা প্রয়োজন তাই করছেন।